আজ শোনাবো একটি অসম্ভব সুন্দর প্রেম কাহিনী। বলিউডের রূপালী পর্দায় আমরা অনেক প্রেমের গল্প দেখেছি, কিন্তু বাস্তব জীবনের প্রেম, যা সিনেমার থেকে অনেক বেশি রোমাঞ্চকর, আবেগঘন ও নাটকীয়, তেমনি এক প্রেম কাহিনী গীতা বালি ও শম্মী কাপুরের। আমরা প্রত্যেকেই চাই আমাদের জীবনে এমন কেউ থাকুক যারা আমাদের নিজেদের থেকেও বেশি ভালোবাসুক, এবং সেই ভালোবাসার মানুষের সঙ্গে কিছুটা সময় কাটাতে পারলে আমরা নিজেরাই যেন ধন্য হয়ে যাই, হোক না সে সময় ছোট। তেমনি আজকের গল্প হয়তো ক্ষণিকের, কিন্তু এই প্রেম কাহিনী এক মধুর স্মৃতিবার্তা বহন করে আনে। 1955। গীতা বালি তখন একজন প্রতিষ্ঠিত অভিনেত্রী। অপরদিকে শম্মী কাপুর সবে মাত্র নিজের জায়গা খুঁজছেন বলিউডে। শম্মী কাপুর ছিলেন একটু লাজুক প্রকৃতির। রঙিন রাত ছবির সেটে প্রথম দেখা হয় গীতা বালির সঙ্গে, আর প্রথম সাক্ষাতেই শম্মী কাপুর তার প্রেমে পড়ে যায়। শম্মী কাপুরের প্রেমে পড়ার আরও একটি কারণ ছিল গীতা বালির প্রাণখোলা হাসি, মিষ্টি স্বভাব ও সরলত্ব। তাদের দুজনের খুব অল্প সময়ের মধ্যে বন্ধুত্ব হয়ে যায়, এবং সেই বন্ধুত্ব প্রেমে পরিণত হতে বেশি সময় লাগে না। এদিকে শম্মী কাপুরের বাবা পৃথ্বীরাজ কাপুর ছিলেন একটু কনজারভেটিভ ধরনের মানুষ। তিনি মনে করতেন চলচ্চিত্রের জগতের মহিলারা কখনোই বাড়ির গৃহবধূ হতে পারেন না। পৃথ্বীরাজ কাপুর যখন জানতে পারেন শম্মী কাপুর ও গীতা বালির মধ্যে একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছে, তখন তিনি গুরুগম্ভীর স্বরে বললেন, কাপুর পরিবারের বউ কোনো চলচ্চিত্র জগতের অভিনেত্রী হতে পারেন না। আমি দেখে শুনে একটি সাংস্কৃতিক ঘরোয়া বনেদি পরিবার থেকে আমার ছেলের বউ করতে চাই। আমি চাই ও জীবনে সুখী হোক। এই সমস্ত মেয়েরা যারা সিনেমায় অভিনয় করে তারা কখনোই একজন ভালো গৃহবধূ হতে পারেন না। চলচ্চিত্রে যে সমস্ত নায়িকারা রূপালী পর্দায় কাজ করেছে তাদের কাপুর পরিবারের বউ হিসাবে আমি অন্তত মেনে নিতে পারি না। কিন্তু এদিকে শম্মী কাপুর গীতা বালির প্রেমে অস্থির। তিনি বারবার গীতা বালিকে বিবাহের প্রস্তাব দিতে থাকেন, কিন্তু গীতা বালি প্রতিবারই সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন। কারণ অবশ্য একটা ছিল, গীতা বালি ছিল নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা, এবং তিনিই ছিলেন তার পরিবারের একমাত্র রোজগেরে ব্যক্তি। পরিবারের সমস্ত কিছুর দায়িত্বই তার উপরে ছিল। গীতা বালির সম্বন্ধে যদি বলি, গীতা বালির জন্ম 1930 সালে অমৃতসরে শিখ পরিবারে। বাবা ছিলেন একজন সঙ্গীত সাধক, দার্শনিক ও পণ্ডিত। তিনি মেয়েকে ধ্রুপদী নৃত্য শিক্ষা প্রশিক্ষণ করেছিলেন শিখ ধর্মের রক্ষণশীলতাকে বিরোধিতা করে, এবং মেয়েকে মার্শাল আর্ট, ঘোড়ায় চড়ানো শেখান। গীতা বালির বাবা গুটি বসন্ত রোগে অন্ধ হয়ে যান এবং পরে তিনি মারা যান। সেই সময় সমস্ত পরিবারের ভার এসে পড়ে গীতা বালির ওপর। বিখ্যাত পরিচালক কেদারনাথ শর্মা গীতাকে তার ছবিতে হিরোইন হিসাবে নিযুক্ত করেন, এবং ছবির বিপরীতে ছিলেন ভরতভূষণ। সেই ছবিটি হিট হয়। এরপর গীতা বালি পৃথ্বীরাজ কাপুর, রাজ কাপুর ও দেবানন্দের সামনেও বেশ কয়েকটি বই করেন। সাকুল্যে তিনি 75টি বই করেন। এবার আসি গীতা বালি ও শম্মী কাপুরের প্রেম এবং বিয়ে কিভাবে হয়েছিল। শম্মী কাপুর প্রতিবার প্রত্যাখ্যাত হওয়ার পরও তিনি গীতা বালিকে বিয়ের প্রস্তাব দিতে কখনোই পিছিয়ে যেতেন না। 1955 সালে 24শে আগস্ট
সেদিন স্বামী কাপুরের পরিবারের কেউই বাড়ি ছিলেন না। তিনি আবার গীতাবালিকে বিয়ের প্রস্তাব দেন এবং সেই সময় গীতাবালি বলে, আমি তোমাকে বিয়ে করতে রাজি আছি, যদি তুমি আমাকে এই মুহূর্তে এখনই বিয়ে করো। স্বামী কাপুর বলে, ঠিক আছে, আমি কি তোমার বাড়ির লোকের সঙ্গে কথা বলবো? গীতাবালি বলে, তার কোনো প্রয়োজন নেই। স্বামী কাপুর তখন আবার গীতাবালিকে জিজ্ঞাসা করে, আমি কি আমার বাড়ির লোকের সঙ্গে কথা বলবো? গীতাবালি তার উত্তরে বলে, তারও কোনো প্রয়োজন নেই। সুতরাং কাউকে না জানিয়ে তারা দুজনেই বিয়ে করার সিদ্ধান্ত নেন। তাদের এই বিয়েতে তাদের সঙ্গে ছিলেন বা তাদের সাহায্য করেছিলেন দুইজন লোক। এক হলো জনি ওয়াকার, আর একজন হলো পরিচালক। বিয়েটি হয়েছিল দক্ষিণ বোম্বে রোডের বাম গঙ্গা মন্দিরে। এই বিয়েতে হঠাৎ করে হওয়ায় সমস্ত সাজ সরঞ্জাম নিয়ে যাওয়া সম্ভব হয়নি। সিঁদুর দানের সময় যখন সিঁদুরের প্রয়োজনীয়তা হয় তখন দেখা যায় কেউই সিঁদুর নিয়ে যাননি, অথচ সিঁদুর অত্যন্ত আবশ্যক। গীতাবালির ভ্যানিটি ব্যাগে একটি লাল রঙের লিপস্টিক ছিল। তিনি সেটি বার করে স্বামী কাপুরের হাতে দেন এবং তার শীতে মাঝ বরাবর সেই সিঁদুরের রেখা হিসেবে লিপস্টিককে ব্যবহার করা হয়েছিল। বিয়ের সময় গীতাবালির পরনে ছিল অতি সাধারণ একটি চুড়িদার এবং স্বামী কাপুরের পরনে ছিল সাদা পায়জামা ও পাঞ্জাবি। প্রথমে এই বিয়েটি কেউই ভালোভাবে মেনে নেননি। স্বামী কাপুর প্রথমে এই বিয়ের খবর জানিয়েছিলেন তার দাদাজিকে, পরে তিনি তার বাবা ও মাকে জানান। প্রথম দিকে গীতাবালিকে কেউ ভালোভাবে মেনে না নিলেও গীতাবালি পরিবারের প্রতি অনেক বেশি যত্নশীল ছিলেন এবং স্বামী কাপুরের প্রতি তার ভালোবাসা ছিল অত্যন্ত গভীর, যা দেখে কাপুর পরিবারের লোক অত্যন্ত মুগ্ধ হয়েছিল এবং তারা গীতাবালিকে মেনে নিয়েছিল। এই গীতাবালি এমন একজন মহিলা ছিলেন যিনি বিয়ের পরও কাপুর পরিবারের কোনো মহিলারাই বিয়ের পর বা বিয়ের আগে অভিনয় জগতের সঙ্গে যুক্ত ছিল না, কিন্তু গীতাবালি ছিলেন এমন একজন মহিলা, তিনি বিয়ের পরেও অভিনয় চালিয়ে গিয়েছিলেন এবং পরিচালনার কাজও করেছিলেন, তাও বাড়ির সকলের মত নিয়ে। গীতাবালি স্বামী কাপুরকে হিরো হতে সাহায্য করেছিলেন এবং গীতাবালিকে বিয়ের পর স্বামী কাপুরের জীবনরেখা পুরোপুরি পাল্টে যেতে থাকে। স্বামী কাপুর একের পর এক হিট ছবি তৈরি করেন, কিন্তু বলে না, ভালো সময়ও যেমন বেশি দিন থাকে না, তেমনি খুশিও বেশি দিন টেকে না। 1965 সালে জানুয়ারি মাসে গুটি বসন্তে আক্রান্ত হন তিনি। তার সুন্দর মুখে বসন্তের ক্ষত দাগে হয়ে ওঠে বিকৃত এক চেহারা। আয়নায় তিনি নিজের মুখ দেখেই আটকে ওঠেন। খবর শুনে স্বামী কাপুর ছুটে আসেন। তখন তিনি গুরুতর জ্বরে আক্রান্ত, 107। প্রিয়তম স্বামী কাপুরকেও তিনি চিনতে পারেন না। মাত্র 34 বছর বয়সেই তিনি মারা যান। গীতাবালির দুটি সন্তান ছিল, এক হচ্ছে গিয়ে আদিত্য রাজ কাপুর ও কন্যা কাঞ্চন কাপুর। এরপর 1969 সালে স্বামী কাপুর নীলা দেবীকে বিবাহ করেন। এই নীলা দেবী আগলে রাখেন স্বামী কাপুরের সংসার। তবুও গীতার সঙ্গে কাটানো 10টি বছর আজীবন মনে রেখে দেন স্বামী কাপুর। একটি সাক্ষাৎকারে নীলা দেবী জানান, জানুয়ারি মাসের ওই 21টা দিন, যে কটা দিন গীতাবালি অসুস্থ ছিল, সেই কটা দিন স্বামী কাপুর মদ্যপান করতেন না। গীতাবালির মৃতদেহ সেই বাম গঙ্গা নদীর ধারে
পোড়ানো হয়েছিল, যেখানে তাদের ভালোবাসা আরম্ভ হয়েছিল। শেষ হলো একটি অপূর্ব প্রেম কাহিনী। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক অবশ্যই করবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার সঙ্গে জুড়ে থাকবেন।